ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা আসসালামু আলাইকুম ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। সো হোপফুলি সবকিছু ঠিক আছে এবং সাউন্ডটাও ক্লিয়ার আছে। আমরা তাহলে শুরু করে দিতে পারি আমাদের আজকের ক্লাস। ওকে জি, তাহলে আমাকে একটু জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি এবং আজকেও এরই ধারাবাহিকতা আমাদের ক্লাস। সাউন্ডটা ঠিক আছে কিনা ওইটা একটু জানাবো। সাউন্ডটা ক্লিয়ার আছে, আমরা তাহলে শুরু করে দিতে পারি। এটা সাউন্ড ঠিক নেই। হ্যালো হ্যালো, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? ক্লাসে আমরা অনেকগুলো ক্লাস করি। হ্যালো হ্যালো, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? একটা বয় আছে না, ওটা কই? হ্যাঁ ওকে ওকে, সবাই একটু মেনশন দিয়ে দাও। ওকে, সবাই একটু মেনশন দিয়ে দাও। ওকে ফাইন, তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা দুইটা কবিতা নিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। দুইটা কবিতা নিয়ে আমাদের আজকের ক্লাসে আমাদের আলোচনা চলবে। তো ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো, আমি যাতে সবার কমেন্টগুলো যাতে দেখতে পাই। তোমাদের আসলে কমেন্ট শো করতেছে না। জি ঠিক আছে, তো আমরা শুরু করে দিই তাহলে আমাদের আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা মূলত দুইটা কবিতা নিয়ে আমরা চেষ্টা করব আমরা আলোচনা করার জন্য। একটা হচ্ছে আমাদের প্রথমত আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ্মা, এই কবিতাটা নিয়ে। ঠিক আছে, তো আমরা প্রথমেই একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, এখন দেখে চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার জন্য, হ্যাঁ, যাতে করে তোমরা ফাঁকিবাজি যাতে করতে না পারো। এই তন্ময়, ওই ফোনটা দিয়ে যাও। ওকে গুড, তাহলে শুরু করে দিই নাকি? তো আমরা প্রথমেই পদ্মা কবিতার একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। লিখেছেন ফররুখ আহমদ, তিনি লিখেছেন এবং তার সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন পাই, তবে তার কাব্যগ্রন্থগুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে সিরাজ ও মুনিরা, তারপর হচ্ছে সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি এটা তার একটা বিখ্যাত, বলা যায় যে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। তোমরা অনেকে হয়তো এই কাব্যগ্রন্থটার নাম শুনেছো, সাত সাগরের মাঝি নাম তো নিশ্চয়ই শুনেছো। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের নাম শুনেছো না? এই সেই কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে খুবই অনেক ফেমাস একটা কাব্যগ্রন্থ এটা। তো আমরা সেটা নিয়েও আজকে কথা বলবো। তো এখান থেকে আমাদের পরীক্ষাতে এইভাবে আসলে প্রশ্ন আসে। ঠিক আছে, ঠিক আছে। শীত নাই বুঝছো, কোনো শীত নাই। ওকে গুড। কি রে কমেন্ট আসে না কেন পোলাবাইনের? তোরা কি কমেন্ট করছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তো এরপর আসো আমরা একটু দেখি তার সনেট সংকলন রয়েছে মুহূর্তের কবিতা এটা। তারপর হচ্ছে কাব্যনাট্যের ভিতরে রয়েছে নওফেল ও হাতেম তাই, কাব্যনাট্য। ওকে আচ্ছা, আর কাহিনী কাব্যের ভিতরে রয়েছে হাতেম তাই। এগুলো একটু পড়বা, এগুলো পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি, 1944-এ এটা হচ্ছে প্রকাশিত হয়। এরপর তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এখানে অনেকগুলো ইয়ে রয়েছে লেখক পরিচিতি থেকে কোশ্চেন যেগুলো আসতে পারে, এগুলো অলরেডি দেওয়া আছে।
তো আমরা এই কোশ্চেনগুলো সলভ না করি, তবুও তোমাদেরকে একটু দেখাইলে তোমরা পারবা। তো যাই হোক, আমরা পদ্মা কবিতার মূল ভাবে চলে যাই। মূল ভাবটা যাওয়ার আগে আমরা একটু জেনে নিব যে পদ্মা কবিতাটি তার কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। পরীক্ষাতে প্রশ্ন আসে যে পদ্মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হচ্ছে কাফেলা। তাহলে পদ্মা কাফেলা মনে রাখবা, পদ্মা কাফেলা, পদ্মা কি কাফেলা, ওকে, পদ্মা কাফেলা, পদ্মা কাফেলা মনে রাখবা, পারবা, মনে রাখতে পারবা? পদ্মা কাফেলা, পদ্মা কাফেলা, নাকি পারবা না বলো, মনে রাখতে পারবা? গুড। তাহলে পদ্মা এটা হচ্ছে কি কাফেলা কাব্যগ্রন্থের অন্তর্গত, পদ্মা এটা কি কাফেলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি, এরপর হচ্ছে এটা। তো এরপর আমরা একটু দেখি যে এখানে মূলত আসলে আমরা যদি দেখি যে পদ্মা যে কবিতাটা রয়েছে, এটা আসলে মূল বিষয়বস্তু কি। আমরা পদ্মা নদীর নাম তো শুনেছি, তাই না? তো মূলত এইখানে আমাদের বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে একটা গুরুত্বপূর্ণ একটা নদী রয়েছে, তার নাম হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদী আমরা যদি দেখি, দেখো নদীর দুইটা রূপ থাকে। তোমাদেরকে যদি খুব সহজ বাংলায় যদি বলি, তাহলে নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝবা। একটা নদী সেটা দুইটা দিক থাকে। আমি যদি বলি, ধরো একটা নদী, একটা হচ্ছে তার ইতিবাচক দিক, একটা হচ্ছে কি তার ইতিবাচক দিক, আর একটা হচ্ছে তার কি নেতিবাচক দিক। একটা হচ্ছে তার ইতিবাচক দিক, আর একটা হচ্ছে তার নেতিবাচক দিক। এখন কে কে বলতে পারবা বলো তো? একটা নদীর ইতিবাচক দিক অনেক আছে, সেটা আমরা জানি। মানে ইতিবাচক মানে হচ্ছে তার অনেক ভালো সাইড আছে। তো সেই ভালো সাইড গুলো কি কি? যেমন নদীতে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, এটা একটা ভালো সাইড, তাই না? এরপর হচ্ছে কি নদীর চর, এই চরে কি হয়? চরে ফসল হয়, এটা ভালো সাইড। নদীর চরে ফসল হয়, এটা ভালো সাইড। ডেফিনেটলি এটা কি ভালো সাইড, এটা কি ভালো একটা সাইড না? তো এরকম অনেকগুলো আরো অনেক ইতিবাচক দিক আছে, কিন্তু নেতিবাচক দিকগুলো কি কে বলতে পারবা বলো তো? যে একটা নদী, সেটা নেতিবাচক দিক কি, মানে সেটার খারাপ দিকগুলো কি? তো নদীর খারাপ দিকগুলো হচ্ছে, নদী যখন জোয়ার উঠে, এই জোয়ার উঠলে সবকিছুকে কি করে? সে লন্ডভন্ড করে দেয়, তাই না? জোয়ার আসলে নদীর পানিতে কি হয়? পানিতে সব তলিয়ে যায়, পানিতে সব কি হয়? তলিয়ে যায়, মানে মানুষের ঘর বাড়ি সব তলিয়ে যায়। তাহলে এরকম আমরা দেখি যে নদীর কি রয়েছে? খারাপ দিক রয়েছে। এখন এই পদ্মা নদীর ইতিবাচক আর নেতিবাচক এই দুটো দিক নিয়ে কবি মূলত এই কবিতাটা লিখেছেন, ওকে। আচ্ছা, এরপর আমরা দেখি যে এখানে যদি পড়ি, নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। পদ্মা কবিতায় এই নদী দুটির দুই রূপ প্রকাশিত হয়েছে, অর্থাৎ একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একদিকের ভয়ঙ্কর প্রমত্ত রূপ, মানে খুব বিধ্বংসী রূপ, হ্যাঁ, যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতা ঋদ্ধ দুরন্ত জলদস্যু মনেও ভয়ের সঞ্চার হয়। অর্থাৎ এক জলদস্যুর কথা বলেছে কবি এখানে, যেই জলদস্যু যে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রের যে জোয়ার, সেগুলো কি করেছে? পাড়ি দিয়েছে। কিন্তু সে যখন পদ্মা নদীর কাছে যখন এসেছে, তখন সে ভয় পেয়ে গেছে পদ্মা নদীর এই বিধ্বংসী রূপ দেখে, তার জোয়ার দেখে। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত সমুদ্রের পারে উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, হ্যাঁ, জীবন দায়নি সবুজের সমারোহ। আবার এই পদ্মায় বর্ষাকালে জলস্রোত স্ফুত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, মানে মানুষের বাড়ি ঘর। সাজানো বাগান বলতে মানুষের সুন্দর সংসার, সুন্দর জীবন, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে আবার প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকে ঘিরে। অর্থাৎ সবকিছু বর্ষা যখন চলে যায়, আবার সেইখানে মানুষ কি করে? চাষবাস করে তাদের আবার কি করে? জীবিকা নির্বাহ করা শুরু করে দেয়। তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের যে পদ্মা কবিতার যে মূল ভাব। আমাকে একটু বলো তো, ভাবটা কি বুঝতে পারছো? বলো তো, পদ্মা কবিতার মূল ভাবটা কি বুঝা গেছে? বুঝতে পারছো? পদ্মা কবিতার মূল ভাব কথা কি ক্লিয়ার না বুঝো নাই? তাহলে আমরা এইবার একটু কোথায় যাইতে পারি? এইবার আমরা একটু সামনের দিকে মনে হয় আগাইতে পারি নাকি? আচ্ছা, আজকে ফেসবুকের টেকনিক্যাল কারণে তোমাদের কমেন্টগুলো আসে না, কমেন্ট সেকশনটা ফাঁকা দেখায়। আচ্ছা, তবুও আসছে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, এই আর কি। তাহলে আমার মনে হয় আমি তোমাদেরকে মূল ভাবটা খুব সুন্দর করে বুঝাইতে পারছি। এরপর আর মূল ভাব যেটা, এটা নিয়ে আর মানে প্রশ্ন থাকার সুযোগ নাই, তাই না? গুড, বুঝতে পারছো, থ্যাংক ইউ।
তো এবার আসো আমরা একটু কবিতাতে চলে যাব, কবিতাটা বিশ্লেষণ করে পড়ার জন্য চেষ্টা করব। এই তন্ময় এদিকে আসো। ওকে, এইবার তোমার ফোনটা নিয়ে আসো। তো এইবার চলো আমরা একটু কবিতার মূল যে বিষয়বস্তু সেখানে চলে যাই। তো এখানে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলা, যে ঘূর্ণি মানে কি, জলের আবর্তন, এটাকে বলে ঘূর্ণি। সমুদ্রে, তোমার ফোনটা দাও, এটাতে কমেন্ট পড়া যায় না, কমেন্ট আসে না। ওকে, এরপর দেখো সমুদ্রের স্বাদ, এগুলো পারবা। হারমাদ বলতে এখানে বোঝানো হচ্ছে একটা জলদস্যুর কথা বলেছেন, ইত্যাদি। আমরা এগুলো পড়বো। এবার আসো আমরা একটু কবিতাতে পড়ি। তো এখানে তার আগে তোমাদেরকে একটু দেখাই দিই, এটা স্লাইডে তোমাদের কাছে চলে যাবে। এখানে হচ্ছে কবিতা, আর এখানে হচ্ছে শব্দার্থ, গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে, এখানে অর্থ, আর এখানে ব্যাখ্যা। এইভাবে পুরো জিনিসটা আমি হচ্ছে তোমাদের জন্য সাজাইছি। তো আশা করি এইভাবে যদি পড়ো তাহলে দেখবা যে মোটামুটি তোমাদের কাছে জিনিসটা অনেকটাই কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, গুড। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি। ওকে, এবার চলো আমরা একটু দেখি। তো এখানে বলতেছে যে অনেক ঘূর্ণিতে ঘুরে ফিরে ঢের সমুদ্রের স্বাদ। অনেক ঘূর্ণি, ঘূর্ণি মানে কি বলতেছে যে জলের আবর্তন। ঘূর্ণি যখন উঠে তখন তো দেখা যায় যে জলের আবর্তন, এটা তো দেখা যায়, তাই না? ওকে, তো খেয়াল করো, অনেক ঘূর্ণিতে, ঘূর্ণি মানে তো বুঝো, সমুদ্রে কেউ কখনো ভ্রমণ করলে দেখবা যে বিশাল এরকম ঢেউ থাকে, মানে হচ্ছে সবকিছু, নৌকা জাহাজ সবকিছু তলিয়ে যাবে, এরকম এরকম অনেক ঘূর্ণির মধ্যে, হ্যাঁ, পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। অর্থাৎ এরকম অনেক ঘূর্ণির মধ্যে ঘুরে ফিরে সমুদ্রের স্বাদ পেয়েছি। অর্থাৎ সমুদ্রের স্বাদ বলতে বোঝানো হচ্ছে সমুদ্র ভ্রমণের যে অভিজ্ঞতা, সেটা আমি অর্জন করেছি। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর। এখানে মূলত একটা জলদস্যুর কথা বলেছে। এই জলদস্যুকে নিয়েই আমাদের মূলত এই কবিতাটা। তো এই জলদস্যু সে জীবনের পথে পথে বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করেছে, বিভিন্ন জায়গাতে সে ঘুরেছে, এবং সে অভিজ্ঞতাকে কি করেছে, কুড়িয়ে নিয়েছে। অভিজ্ঞতা কি করেছে, কুড়িয়ে নিয়েছে। বিভিন্ন অভিজ্ঞতা সে কুড়িয়ে নিয়েছে, অনেক অভিজ্ঞতা তার হয়েছে। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এই যে সেই হারমাদ, যেই জলদস্যু, এই জলদস্যুটা হচ্ছে এখানে মূলত হারমাদ বলতে বোঝানো হচ্ছে পর্তুগিজ জলদস্যু। এই যে হারমাদ মানে কি, পর্তুগিজ জলদস্যু। এই দুরন্ত জলদস্যু, দুরন্ত মানে যে খুব চালু চালাক, এই হারমাদ জলদস্যু কি করেছে, এই তোমাকে দেখে, এই তোমাকে বলতে বোঝানো হচ্ছে কি, পদ্মা নদী। অর্থাৎ পদ্মা নদীর যে ঢেউয়ের যে আবর্তন, এটা দেখে স্বয়ং এই হারমাদ যেই জলদস্যু আছে, সে নিজেই কি করেছে, সে নিজেই কেঁপেছে। তাহলে আরেকবার একটু বলি, অনেক ঘূর্ণিতে এই হারমাদ যেই জলদস্যু আছে, সে নিজেই কি করেছে, সে নিজেই কেঁপেছে। তাহলে আরেকবার একটু বলি, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। অর্থাৎ অনেক ঘূর্ণির ভিতরে, অনেক জলের আবর্তনের মধ্য দিয়ে ঘুরে কি করেছি, সমুদ্র ভ্রমণের যেই স্বাদ, যেই মজা, সেটা কি করেছি, অর্জন করেছি। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর। জীবনের পথে পথে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি, এবং সেখানে কি করেছি, অভিজ্ঞতা কুড়িয়ে নিয়েছি, অর্জন করেছি। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। আর যখনই এই দুরন্ত হারমাদ, এই জলদস্যু কি করেছে, পদ্মা নদীতে এসেছে, পদ্মা নদীর ঢেউয়ের যে আবর্তন, এটা দেখে সে কি করেছে, কেঁপেছে। এখানে দেওয়া আছে, একজন পর্তুগিজ জলদস্যু সমুদ্রের কাছে বহু ঘূর্ণিতে ভয়ঙ্কর রূপ দেখেছে, এমনকি বহু সমুদ্র ঘুরে বহু অভিজ্ঞতা অর্জন করেছে। এই ভয়ঙ্কর জলদস্যুটি যখন পদ্মা নদীর বিধ্বংসী রূপ দেখে, তখন সে নিজেই ভয় কেঁপে উঠে। তাহলে বলতো এই প্যারাটা কি বুঝতে পারছো? এই প্যারাটা কি বুঝতে পারছো? বুঝছো? তাহলে বুঝা গেছে, বলো তো? গুড। জলদস্যু কি? জলদস্যু হচ্ছে যারা মানে জলদস্যু, এটা তো মানে 2-3 বাচ্চার প্রশ্ন যে জলদস্যু কি। এতটুকু যদি মানে এটা তো আসলে পড়াশোনার বিষয় না। মানে একটা স্টুডেন্ট, একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ক্লাসে প্রশ্ন করে জলদস্যু কি, এটা খুব লজ্জাজনক, বুঝছো? খুবই লজ্জাজনক যে এই প্রশ্নটা করছো। জলদস্যু হচ্ছে রাস্তাঘাটে ডাকাতি করে না, এরকম যারা পানির মধ্যে ডাকাতি করে,
বিভিন্ন সময় এক দেশ থেকে মানুষ আরেক দেশে যায় না লঞ্চে করে, স্টিমারে করে, তো তখন এই নদীর মধ্যে যারা ডাকাতি করে এদেরকে বলা হয় জলদস্যু। এদেরকেও কি বলে? এদেরকে বলো জলদস্যু। এই এতটুকু এইসব প্রশ্ন কেন কেন আসে? অনেকে আছে যে এইসব প্রশ্ন, হ্যাঁ ভাই কি অবস্থা, এটাকে ব্যান করা হোক, এটাকে ব্যান করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এরপর আসো আমরা একটু দেখি, তো গেল। এরপর আসছে, ওকে। তো এরপর আসো আমরা একটু দেখি, তো গেল। এরপর আসি, এরপর বলছে তোমার তরঙ্গভঙ্গের বর্ণ তার হয়েছে পাণ্ডুর। তাহলে তরঙ্গভঙ্গ মানে কি? তরঙ্গভঙ্গ মানে হচ্ছে ঢেউয়ের আবর্তন বা ঢেউ বলতে পারে। মানে ঢেউ যখন এরকম করে, যখন একেবারে সবকিছু যখন লন্ডভন্ড করে দেয়, এই ঢেউয়ের আবর্তন দেখে এই জলদস্যু কি হয়েছে? এই তোমার দ্বারা বোঝানো হচ্ছে কি? পদ্মা নদী। তাহলে এই পদ্মা নদীর ঢেউয়ের আবর্তন দেখে তার দ্বারা বোঝানো হচ্ছে কি? জলদস্যু। তার দ্বারা বোঝানো হচ্ছে কি? জলদস্যু। এই জলদস্যু কি হয়েছে? তার হয়েছে পাণ্ডুর। পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে, বিবর্ণ, ফ্যাকাশে বা কি বিবর্ণ বা মলিন। অর্থাৎ পদ্মা নদীর যেই ঢেউয়ের যেই আবর্তন, এই আবর্তন দেখে সেই যে জলদস্যু রয়েছে, হারমাত জলদস্যু রয়েছে, তার কি হয়েছে? মুখ পাণ্ডুর হয়ে গেছে, মানে মলিন হয়ে গেছে। ওকে, মানে ভয় পেয়েছে। সংগ্রামী মানুষ, দেখো এখানে বলতে যে জলদস্যু সে নিজেই কি হয়েছে? সে নিজেই ভয় পেয়েছে। কিন্তু এই জলদস্যুকে ওভারটেক করেও তার এই নদীর তীরে কিছু সংগ্রামী মানুষ, এই সংগ্রামী মানুষ দ্বারা বোঝানো হচ্ছে সাধারণত যারা চাষি রয়েছে তাদেরকে, চাষবাস যারা করে, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙ্গল। যারা চাষি রয়েছে তারা কি করতেছে? এই যে এটা হচ্ছে নদী, এই নদীর দুই তীরে তারা কি করছে? লাঙ্গল চালাচ্ছে, অর্থাৎ তারা চাষবাস করতেছে। কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, এবং তারা কঠিন পরিশ্রম করে, এবং তারা এত পরিমাণ শ্রম সেখানে দিয়েছে। এই শ্রম দিয়ে নদীর দুই পাশ থেকে তারা কি করেছে? শস্য দানা, শস্য দানা বলতে এখানে বোঝানো হচ্ছে ফসল। তারা প্রচুর পরিমাণে কি হয়েছে? ফসল পেয়েছে। তারা প্রচুর পরিমাণে কি করেছে? ফসল পেয়েছে। বুঝা গেছে? ওকে, তাহলে বলো তো এই এই প্যারাটা কি বুঝতে পারছো? এই প্যারাটা কি বুঝতে পারছো? বুঝছো? ওকে, তাহলে এই প্যারাতে আমরা কি বুঝলাম? এই প্যারাতে আমরা দেখলাম যে পদ্মা নদীর ভয়ঙ্কর আবর্তন বা ঘূর্ণিতে জলদস্যুর মুখ ফ্যাকাশে বা মলিন হয়ে গেছে, অথচ ভয়ঙ্কর নদীর তীরে কৃষকরা লাঙ্গল চালাচ্ছে। কঠিন শ্রমের মধ্য দিয়ে নদী তার থেকে শস্যদানা লাভ করছে। অর্থাৎ একদিকে এখানে বোঝানো হচ্ছে যে 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 জলদস্যুই কি হয়? এই পদ্মা নদীর তরঙ্গভঙ্গ দেখে সে কি হয়? ভয় পায়। অথচ সেই নদীর দুই তীরে সংগ্রামী মানুষরা কি করতেছে? সংগ্রামী মানুষরা লাঙ্গল চালাচ্ছে এবং কঠিন পরিশ্রম করে তারা সেখান থেকে কি করতেছে? শস্যদানা বা তারা ফসল পেয়েছে। ওকে, কথা কি বোঝা গেছে? বলো তো, বোঝা গেছে? ওকে, গুড, জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এই কারণে আমরা দেখলাম যে পদ্মা নদীর গুড। ওকে, এরপর দেখো আমরা পরের প্যারাতে যাই। এরপর বলছে যে উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। আচ্ছা, উর্বর মানে কি? উর্বর মানুষ বলে না উর্বর জমি, মানে যেখানে অনেক বেশি চাষ হয়। ঠিক আছে, যেখানে কি হয়? চাষ বেশি হয়, যে জমিতে চাষ বেশি হয় সেটা হচ্ছে উর্বর। যে জমিতে চাষ বেশি হয় সেটাকে এখানে বলছে উর্বর। উর্বর তোমার চরে, চর মানে তো বুঝো। এখন কিছু কিছু রাজার ছেলে আছে, রাজার ছেলে বলবে ভাই চর কি? যে একজন প্রশ্ন করছে না জলদস্যু কি, মানে সে রাজার ছেলে, বুঝছো? রাজার ছেলে, যে সে এগুলো জানে না। চর হচ্ছে সাধারণত ধরো এটা হচ্ছে নদী, এই নদীর চারপাশে যেই মাটি, মানে নদীর চারপাশে এরকম, নদীর চারপাশে না সরি দুই পাশে, নদীর দুই পাশে এরকম যে মাটি থাকে, এটাকে বলো চর, মানে নদীর কিনারা আর কি, এটাকে বলো চর। তো বলছে উর্বর তোমার চলে ফলাইছে পর্যাপ্ত ফসল। অর্থাৎ তোমার সেই উর্বর চর, উর্বর চর দ্বারা বোঝানো হচ্ছে যে নদীর দুই পাশে যেই মাটি থাকে এগুলো খুব উর্বর, এখানে বেশি চাষবাস ভালো হয়। উর্বর তোমার চরে ফলাইছে, মানে ফলাইছে মানে কি? ফলেছে, তৈরি হয়েছে পর্যাপ্ত ফসল। অর্থাৎ তোমার এই উর্বর চরের মধ্যে পর্যাপ্ত ফসল, অর্থাৎ অনেক ফসল কি হয়েছে? তৈরি হয়েছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান। তাহলে খেয়াল করে দেখো, এখানে বলছে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, অর্থাৎ যেই মানুষটা কি করতেছে? এরকম ফসল তৈরি করতেছে, পদ্মা নদীর যেই এরকম দুই ধারে যে কি করতেছে? ফসল তৈরি করতেছে, সে মরবে কি বাঁচবে সে এটা নিয়েই সে সন্দিহান, সে নিশ্চিত না যে সে মরে যাবে নাকি বাঁচবে।
হ্যাঁ, এরপর বলছে নির্ভীক জওয়ান। জওয়ান বলতে এখানে বোঝানো হচ্ছে বলবান। বলবান মানে কি? শক্তিশালী। আর নির্ভীক মানে হচ্ছে যে ভয় পায় না। অর্থাৎ সেই কৃষক, সে কি? সে ভয় পায় না, সে জীবন নিয়ে সে তাওয়াক্কা করে না, সে জীবন নিয়ে সে চিন্তিত নয়, সে জীবন মৃত্যুর দ্বন্দ্বে সে কি? নিঃসংশয়, সে সন্দিহান। কিন্তু তবুও সে কি করতেছে? সে কি করতেছে? নদীর দুই চরে সে কি করতেছে? নাঙ্গল চালাচ্ছে, অর্থাৎ সে চাষাবাদ করতেছে। সবুজে সমারোহ, জীবনে পেয়েছে সম্বল। এই যে দুই পাশে শাক সবজি ফসল ফলিয়ে, এই সবুজে সমারোহ দ্বারা এখানে বোঝানো হচ্ছে কি? ফসল। এই ফসল পেয়ে সে কি করেছে? জীবনে পেয়েছে সম্বল। অর্থাৎ এই নদীর দুই পাশে সাধারণত গাছ থাকে, তাই না? এটা সবুজ হয়, তারপর হচ্ছে ঘাস থাকে। এইটার মধ্যে সে কি পেয়েছে? জীবনের সম্বল পেয়েছে। সম্বল মানে কি? সম্বল মানে হচ্ছে জীবনের যে অবলম্বন, জীবনের যে অর্জন বা জীবিকা, সে এখানে পেয়েছে। তাহলে এইটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি যে পদ্মা নদীর উর্বর এই চরের মধ্যে প্রচুর পরিমাণে ফসল ফলেছে। পদ্মার এই ভয়ঙ্কর পরিবেশ, বাঁচবে কি মরবে সেই ভয় না করে সাহসী মানুষ যখন সবুজে সমারোহ এই জায়গাটির মধ্যে তাদের জীবনের সম্বল বা জীবিকা তারা কি পেয়েছে? খুঁজে পেয়েছে, বা জীবিকা তারা খুঁজে পেয়েছে। বুঝতে পেরেছো এবার? বুঝছো এবার? বলো তো, এই অংশটা বুঝতে পারছো? কবিতাগুলো খুব ছোট, একটু যদি ভালো করে যদি পড়ো তাহলে দেখবা যে পারতেছো। গুড। আচ্ছা, তাহলে এবার এই অংশটা বুঝতে পারছি। এরপর দেখো, বর্ষায় তোমার স্রোতে গিয়েছে ভেসে সাজানো বাগান। অর্থাৎ এই যে পদ্মা নদী, এখানে তোমার দ্বারা বোঝানো হচ্ছে কাকে? পদ্মা নদীকে। অর্থাৎ এই যে পদ্মা নদী যখন বর্ষা হয়, বর্ষায় কি হয়? সবকিছু যখন কি হয়? লন্ডভন্ড হয়ে যায়, তখন বলছে যে স্রোতে গিয়েছে ভেসে সাজানো বাগান। অর্থাৎ সাজানো বাগান বলতে বোঝানো হচ্ছে মানুষের সংসার, মানুষের ঘর বাড়ি সবকিছুকে কি করেছে? সবকিছুকে সে তলিয়ে নিয়ে গেছে। যখন নদী যখন অনেক বেশি অশান্ত হয়ে যায়, তখন দেখা যায় যে কি? সবকিছু মানুষের কুলে যারা থাকে, কিনারায় যারা থাকে, তাদের ঘর বাড়ি সব লন্ডভন্ড করে দেয়। এখানে সেটাই বলেছে যে যখন বর্ষা আসে তখন তোমার স্রোতে এরকম মানুষের ঘর বাগান সংসার সবকিছু কি করে? লন্ডভন্ড করে দেয়। অসংখ্য জীবন তার জীবনের অজস্র সম্ভার। অর্থাৎ বলছে যে অসংখ্য জীবন, এবং কেড়ে নেয় অসংখ্য জীবন। শুধু এরকম ঘর সংসার ঘর বাড়ি ভেঙে চুরে নিয়ে যায় না, মানুষের জীবনও নিয়ে যায়। আর জীবনের অজস্র সম্ভার, আর জীবনের অজস্র সম্ভার মানে জীবন চলার জন্য যে জীবিকা। কারো দেখা যাচ্ছে যে কিছু টাকা পয়সা আছে ঘরের মধ্যে, সেগুলোও শেষ। কারো কিছু জমি আছে, সেটাও কি করেছে? নদীর স্রোতে কি করেছে? তলিয়ে নিয়ে গেছে। হে নদী জেগেছে তবুও পরিপূর্ণ আহ্বান। তো বলছে হে নদী, এবার নদীকে সম্বোধন করতেছে, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। অর্থাৎ বলতেছে যে তুমি জেগেছো, এটাই কি? পরিপূর্ণ আহ্বান। মৃত জড়তার বুকে খুলেছে স্বর্ণের ধার। অর্থাৎ মৃত জড়তা, যেখান থেকে কোনো জিনিস তৈরি হয় না, এটাকে বলছে মৃত জড়তা। অর্থাৎ বলছে মৃত জড়তা, অর্থাৎ এই নদী তোমার মধ্যে, নদী যখন দেখবে যে একটা সময় নদীতে পানি একেবারেই থাকে না, মনে হচ্ছে নদী কি? মৃত। এরকম বলতে যে হে নদী মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এই নদী সে মৃত, এরকম মৃত নদীর মধ্যেও কি হয়েছে? মুক্তির স্বর্ণদ্বার কি হয়েছে? উন্মুক্ত হয়েছে। স্বর্ণদ্বার মানে বোঝানো হচ্ছে যে সোনা দ্বারা তৈরি দরজা। অর্থাৎ খুব উজ্জ্বল জিনিস বা জীবিকার জন্য খুব প্রাণবন্ত, যেটার জন্য যেটা মানুষের জন্য খুব উপকারী। অর্থাৎ এই নদী সেটা হচ্ছে মৃত। এই মৃত নদীর বুকে একটা স্বর্ণের দ্বার উন্মুক্ত হয়েছে। অর্থাৎ মানুষের জীবিকার জন্য একটা নতুন পথ কি হয়েছে? তৈরি হয়েছে। তোমার সুতীব্র গতি তো বুঝতেই পারতেছো, এখানে গতিকে বিশেষায়িত করতে বলছে সুতীব্র। মানে সুতীব্র বলতে যেটা অত্যন্ত তীব্র বা যেটা অত্যন্ত গতিশীল বা অত্যন্ত উজ্জ্বল। তোমার প্রদীপ্ত স্রোতধার, অর্থাৎ তোমার যে স্রোতের ধারা রয়েছে সেটাকে বলছে, সেটা হচ্ছে প্রদীপ্ত মানে কি? মানে যেটা খুব উজ্জ্বল, এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে হোপফুলি বুঝতে পারছো। এখানে শেষের দিকে এসে আবার নদীর প্রশংসা করতে, যে এত কিছুর পরেও নদীর বুকে কি হয়েছে? স্বর্ণের দ্বার উন্মুক্ত হয়েছে, যেখানে মানুষ চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এবং তোমার এই সুতীব্র গতি, তোমার যে স্রোত, সেই স্রোতের সেই গতিটা হচ্ছে কি? কবি মনে করেন সেটা হচ্ছে সুতীব্র। ওকে, না গদ্য শর্ট সিলেবাসের বাকি গদ্য যেগুলো রয়েছে এগুলো শেষ না, এগুলো এখনো আছে, এগুলো পড়ানো হবে। ওকে, বুঝতে পেরেছো? সামনে আগাবো। ওকে, তাহলে হোপফুলি বুঝতে পারছো। এইবার চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর কথা বলা হয়েছে বলো তো? পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর কথা বলা হয়েছে?
সুতীব্র মানে হচ্ছে মানে তীব্র তো বুঝো, তীব্র, যেমন বললাম যে তীব্র বেগে ছুটে চললো, তার মানে খুব গতিশীল। তো গতিশীলকে বিশেষায়িত করার জন্য বলছে সুতীব্র, এইটাই। যেমন স্বাগত বলি না, তো এটাকে আরো পজিটিভ করার জন্য বলে সুস্বাগত। ওকে, দ্রুত প্রশ্ন সলভ করো। ওকে ফাইন। তো এটার অর্থ কি? এটা এটা আমরা জানি যে এটা হচ্ছে কি, যে অভিজ্ঞতা, হ্যাঁ, জীবনের পথে পথে অভিজ্ঞতা। এরপর হচ্ছে কি, পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে বলো তো? পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? এরপর হচ্ছে কি, পদ্মা কবিতায় ঢের সমুদ্রের বাংলাবাজ বই আসবে, বাংলাবাজ বই সেকেন্ড পেপার কয়েকদিনের মধ্যে আসবে। ফার্স্ট পেপারটা আপাতত আসবে না, ফার্স্ট পেপারটা আসতে লেট হবে, কজ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এই জন্য। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা এটা দেখি। তো এখানে বুঝতে পারছো সমুদ্রের যে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে, জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে বলো তো? জলদস্যুর বর্ণ পাণ্ডুর মানে মলিন হয়েছে কি দেখে? জওয়ান মানে হচ্ছে বলবান, অর্থাৎ নির্ভীক জওয়ান বলতে বোঝানো হচ্ছে এখানে কৃষককে বলতেছে, যে কৃষক হচ্ছে নির্ভীক, ভয় পায় না। জওয়ান মানে হচ্ছে বলবান, কৃষককে বলতেছে, মানে যে খুব শক্তিশালী। অর্থাৎ কৃষক শক্তিশালী না, কিন্তু মনের দিক থেকে সে জওয়ান, মানে শক্তিশালী। ওকে, ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলতো? সেটা হচ্ছে পদ্মা নদীর তরঙ্গ বঙ্গ দেখে। গুড। এবার দেখো, পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? একদম মানে ছোট ছোট দুইটা কবিতা, আমাদের পাঠ্য বইয়ে সবচেয়ে ছোট ছোট দুইটা কবিতা আজকে আমরা পড়ব। তাহলে বলতো যে পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? ঋতুবর্ণন বাকি যেগুলো আছে এগুলো সব তোমাদের পড়ানো হবে। ওকে, এরপর আসো, এটার উত্তর কি হচ্ছে? সংগ্রামী মানুষ। পদ্মা কবিতাটি কোন ঋতুর উল্লেখ আছে বলতো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুড, তাহলে এটা কি হবে বলো? এটার উত্তর হচ্ছে বর্ষা। ওই যে বলছে না বর্ষা। গুড, তাহলে এটা কি হবে বলো? এটার উত্তর হচ্ছে বর্ষা। ওই যে বলছে না বর্ষাতে সবকিছু উড়িয়ে নিয়ে যায়, তলিয়ে নিয়ে যায়। আচ্ছা, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের? নদীর মানে নদীতে নৌকা ভাসানোর আহ্বান, শস্যদানার সংগ্রামের, জীবন মৃত্যুর নব উদ্যমে জীবন শুরু করার। এটা হচ্ছে এটা মানে নতুন করে জীবন শুরু করার। ওকে, গুড। ওকে, তো তাহলে তোমরা বলো তো তোমরা কি বুঝতে পারছো কবিতাটা? বাকি যেই সিকিউ যেগুলো আছে এই সিকিউ গুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলেই দেখবে যে পারবা। একদম সহজ কবিতা, দুইটা কবিতায় আজকে যেগুলো আমরা পড়বো সেগুলো খুবই সহজ। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সুচেতনা। কি চেতনা? সুচেতনা। তো হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি দেখি কবিতাটা আমরা একটু পড়বো এবং ব্যাখ্যা করব ভালো করে, তোমরা ভালো করে পড়বা। তো তো
ওকে, তো আসো ভাইয়েরা আমরা একটু পড়ি। তো এটা আরো সহজ কবিতা, যদি একটু এই কবিতাটা একটু মানে ফিলোসফিক্যাল, এই জন্য একটু ভালো করে এটা বুঝতে হবে, নাহলে আসলে পারবা না। হ্যাঁ, ওকে, তো চলো আমরা একটু পড়ি কবিতাটা, এটা বুঝতে হবে। তো খেয়াল করো, প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কবিতাটা নিয়ে একটু পড়ি। সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তো এখানে আমরা যদি একটু দেখি যে আমরা সুচেতনা বলতে আসলে লেখক এখানে একটা মানে সুচেতনা, তুমি যদি এমনি যে চেতনা, চেতনা মানে কি, চেতনা কেমন চেতনা, সেটা হচ্ছে সুচেতনা, তাই না? এরকম শব্দটার শাব্দিক অর্থ যদি বিশ্লেষণ করি এরকম। বাট এখানে সুচেতনা বলতে লেখক একটা ধারণাকে বুঝাচ্ছেন বা একটা বিশ্বাসকে বুঝাচ্ছেন, যেখানে বলতেছে যে সুচেতনা তুমি একটা দূরতম দ্বীপ। দূরতম দ্বীপ মানে কি, যে সুচেতনা তুমি হচ্ছে একটা দূরের দ্বীপের মতো। কিসের? দূরের দ্বীপের মতো। এখন কিছু রাজার ছেলে আছে, রাজার ছেলে বলবে দ্বীপ কি? পদ্মা সুচেতনা একটা কবিতা না, আলাদা কবিতা, ঠিক আছে? আচ্ছা, তো এখন 25 ব্যাচের পোলাপাইন তো এখন ক্লাস করে না, মানে 25 ব্যাচের পোলাপাইনের তো এগুলো নাই, ওই জন্য এখন স্টুডেন্ট কমে গেছে। তো কমে যাওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, হতাশ হওয়ার কিছু নাই। তো যেখানে ছিলাম, এখন কিছু রাজার ছেলে আছে বলবো দ্বীপ কি? দ্বীপ হচ্ছে মনে রাখবা যে ধরো এরকম সমুদ্র, পানি, হ্যাঁ, পানির মধ্যে এরকম একটা মাটির একটা অংশ জেগে উঠেছে। সেন্ট মার্টিন দ্বীপ বলে না, পুরো সমুদ্রের মধ্যে একটা দেখা যাচ্ছে কি একটা ভূমি জেগে উঠেছে, এটাকে বলে দ্বীপ। তো বলছে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, অর্থাৎ খুব দূরের একটা দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে, হ্যাঁ, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তো আমরা একটু দেখি যে সুচেতনতা হচ্ছে একটা ধারণা বা বিশ্বাস, যেখানে কবির কাঙ্ক্ষিত সুন্দর চেতনা বা জীবন বোধ অঙ্কিত হয়েছে, যেটা তোমাদেরকে আগেই বলছি, সুচেতনা অর্থাৎ খুব ভালো চেতনা, খুব ভালো বিশ্বাস, ভালো ধারণা, এইটা। এরপর বলছে কল্পনায় কবি দেখতে পান সুচেতনা একটি দ্বীপের মতো, লোকালয় থেকে বিচ্ছিন্ন, যেখানে সবুজে মিশে আছে নির্জনতা। নক্ষত্র থেকে বনের গাছের ফাঁকে ফাঁকে সর্বত্রই এই শুভ চেতনার বিস্তীর্ণ হলেও বিরাজমান নয়। তার মানে বুঝতে পারতেছো যে সুচেতনা হচ্ছে দূরের একটা দ্বীপের মতো, প্রথম লাইনে বলছে এটা। এরপর বলছে যখন বিকেল হয় তখন নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আর যখন বিকেল হয়ে যায় তখন নক্ষত্রের কাছে, নক্ষত্র তো বুঝো তাই না, যেটা আলো জ্বলে, তারকা টাইপের, নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে, এবং সেখানে কি দারুচিনি এবং কি বনানীর ফাঁকে, ওকে, সেখানে নির্জনতা আছে এবং সেখানে একেবারে নির্জন স্থান সেটা। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। তাহলে এটা কি বলছে, এই পৃথিবীর রণ, রণ মানে হচ্ছে যুদ্ধ, রণ শব্দের অর্থ কি, যুদ্ধ। বলছে এই পৃথিবীর রণরক্ত সফলতা, অর্থাৎ এই পৃথিবীতে যত যুদ্ধ, রক্ত, সফলতা, সত্য এবং যা কিছু সত্য, তবু শেষ সত্য নয়। এত সব কিছুর পরেও তা শেষ সত্য নয়, একেবারে চূড়ান্ত সত্য সেটা নয়। তাহলে এখানে বুঝতে পারতেছো এই সভ্যতার অগ্রগতিতে তার পেছনে রয়েছে রক্ত ঝরা ইতিহাস। এই যে আজকের যে সভ্যতা, যুদ্ধ ছাড়া কি এই সভ্যতা সম্ভব বলতো? যুদ্ধ হয়েছে, হ্যাঁ। তো এইখানে এই জন্য আমরা দেখি যে ইতিহাসে সবথেকে বড় দুটো যুদ্ধের ভিতরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর আমাদের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, এরকম তো অনেক যুদ্ধ আছে। তো বলছে যুদ্ধের ইতিহাস, হিংস্রতা আর বর্বরতা ইতিহাসে, হ্যাঁ, যে পৃথিবীকে তুলেছে নোংরা, এই রক্ত, যুদ্ধ আর হিংস্রতার ধারা পৃথিবীতে এখনো অব্যাহত রয়েছে। এই সত্য কিছু কবি মনে করেন পৃথিবীর এই ধ্বংসাত্মক সত্যই শেষ নয়, তার বিপরীতে রয়েছে ভালোবাসা, সম্প্রীতির সত্য, যা তিনি সুচেতনার মাধ্যমে প্রতিষ্ঠা পাওয়ার প্রত্যাশা করেন। তাহলে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত রক্ত, মানুষ যত রক্ত দিয়েছে, যত এই যুদ্ধ করে মানুষ যত সফলতা এবং যত সত্য অর্জন করেছে, কবির মতে এটাই আসলে চূড়ান্ত সত্য নয়। পৃথিবীতে আরো ভালোবাসা রয়েছে এবং ভালোবাসা দিয়ে কি করতে হবে, প্রকৃত সত্যকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। এরপর বলছে আজকে অনেক রূঢ় রুদ্র ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছেন। তো এখানে বলছে যে আজকে অনেকেই রূঢ় রুদ্র ঘুরে প্রাণ, অর্থাৎ বলতেছে যে এই পৃথিবীতে আজকে অগণিত প্রাণ কি হয়েছে বলতো, যে
তো এখানে বলছে যে আজকের এই পৃথিবীতে রূঢ় এবং রৌদ্র ঘুরে প্রাণ, অর্থাৎ অনেক ঘুরে কঠিন অবস্থা, যে কোনো রুদ্র সবকিছুর মধ্য দিয়ে, রূঢ় মানে কি কঠিন বুঝায়, তাই না? আর রৌদ্র মানে কি খুবই জ্বলন্ত উজ্জ্বল, ঘুরে প্রাণ পৃথিবীর মানুষ মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবুও দেখেছি আমারই হাতে হয়তো নিহত। অর্থাৎ আমরা ভালোবাসা দিতে গিয়ে দেখি যে হয়তো আমার হাতে সে কি নিহত, ভাই বোন বন্ধু পরিজন, যে নিহত হচ্ছে সে হয়তো ভাই, না হলে বোন, কিংবা বন্ধু, কিংবা পরিজন অর্থাৎ আত্মীয় স্বজন। তাহলে দেখি যে প্রেম সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীতে অগণিত প্রাণহানি রক্তপাতের ঘটনা ঘটে, অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। তাহলে ভালোবাসার পরিণাম যখন করতে হবে তখন কি করতে হবে? রক্ত দিয়েই সেখানে কি করতে হবে? পৌঁছাতে হবে। ওকে, এই 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 প্যারাতে কবি সেই জিনিসটাই বলেছেন। এরপর বলেছেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। তাহলে বলতেছে এখানে পৃথিবীর গভীরতম সুখ বলতে পৃথিবীর অগ্রগতিতে রক্ত, যুদ্ধ, হিংস্রতা আর বর্বরতা অব্যাহত ধারাকে বোঝানো হয়েছে। তাহলে বলতেছে যে পৃথিবীতে যে গভীরতম অসুখ, এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? যে অর্থাৎ পৃথিবীর মানুষজন যে রক্ত দিয়েছে, হিংস্রতা তাদের মধ্যে, সেটা এখন মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। তারপরও মানুষ এই পৃথিবীর কাছে কি, এত কিছুর পরেও মানুষ এই পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই ক্রমমুক্তি হবে। অর্থাৎ বলতেছে সুন্দর চেতনা, সুচেতনা পুরো পৃথিবী ব্যাপী আলো জেলে, আলো জেলে দ্বারা কি, অর্থাৎ মানুষকে সত্যের পথ দেখিয়ে, আলো দেখিয়ে এই পথেই ক্রমমুক্তি হবে, এবং এই সুন্দর সত্য আলোর পথ দেখিয়ে কি হবে? মানুষ মুক্তি পাবে। মানুষ কি মিথ্যা থেকে বের হয়ে আসবে, মানুষ মুক্তি পাবে। এরপর বলছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এ বাতাস কি পরম সূর্য, হ্যাঁ সূর্য করল উজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাবে। তাহলে এইখানে আমরা একটু ব্যাখ্যাটা পড়ি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যে যোগ যোগ মহামানবের মহাকাজের মধ্য দিয়ে পৃথিবী ধাপে ধাপে মুক্তি পাবে। সূর্য কিরণের মতো উজ্জ্বল বাতাস যত দূর যায় তত দূর পর্যন্ত ব্যাধিমুক্ত মানব সমাজ গড়ে তুলতে খুবই ক্লান্ত পথ চলার মতো, তবে কেবল আজ নয় অন্তিম ভোর পর্যন্ত মানব সমাজের অগ্রযাত্রায় চলমান। এবার চল আমরা একটু দেখি। বলতেছে যে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, অর্থাৎ অনেক শতাব্দীর, অর্থাৎ বহু আগের মনীষী। এই মনীষী মানে কি? যারা মহামানস, ঠিক আছে, যারা মহামানব, এই তাদের কথা বলা হচ্ছে, যারা মহামানব তাদের কথা বলা হচ্ছে। ওকে, তাদের কাজ। এই বাতাস কি পরম সূর্য, হ্যাঁ সূর্যকর উজ্জ্বল, অর্থাৎ এই বাতাস সেটা পরম সূর্যকর উজ্জ্বল, একেবারে খুব উজ্জ্বল প্রাণবন্ত, প্রায় ততদূর ভালো মানব সমাজ, অর্থাৎ যতদূর পর্যন্ত সূর্যের আলো এইভাবে কি পড়তে থাকে ততদূর পর্যন্ত ভালো মানব সমাজ, অর্থাৎ ততদূর পর্যন্ত সুন্দর সমাজ, মানুষের সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দিব। অর্থাৎ আমাদের মতো নাবিক, নাবিক মানে কি? যে পথ দেখায়, নাবিক মানে কি? যে পথ দেখায়, অর্থাৎ যে নৌযান চালায় আর কি। তো এখানে পথ দেখায় অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের মতো ক্লান্ত এবং ক্লান্তিহীন, যাদের কোনো বিশ্রাম নাই, এরকম নাবিকের হাতে গড়ে দিব, ঠিক আছে, আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে, অর্থাৎ কোন একটা দিন কোন একটা প্রভাতে সেটা কি করব? সেটা গড়ে দিব। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে তখন কখন এসেছি, এই এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। এরপর বলছে যে ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত হয়ে উঠলে এই পৃথিবীর শুভ চেতনা থেকে প্রাপ্তি শেষ অবধি আমাদের গভীরভাবে প্রাণিত ও ঋণী করে। তো এখানে বলছে মাটি এবং পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এখন এসেছি, অর্থাৎ মাটি আর পৃথিবী এই দুটো জিনিসের টানে মানব জন্মের ঘরে, অর্থাৎ আমরা এখন পৃথিবীতে এসেছি। তারপর বলছে না এলেই ভালো হতো অনুভব করে, অর্থাৎ আমরা যদি পৃথিবীতে না আসতাম তাহলেই ভালো হতো অনুভব করাটা। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি, অর্থাৎ এসে যে অনেক বড় একটা লাভ হলো সেটাই কবি এখানে বুঝেছে। শিশির শরীর শুয়ে সমুজ্জ্বল ভোর, অর্থাৎ ভোরের কথা বলছে, যে ভোরে কি হবে? সমুজ্জ্বল, অর্থাৎ অনেক বেশি উজ্জ্বল থাকবে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, অর্থাৎ বলছে শাশ্বত এই রাত্রি, শাশ্বত রাত্রি বলতে যে এখানে বোঝানো হচ্ছে যে এই যে সুন্দর চমৎকার যে রাত্রি, এই রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, এবং রাত্রির পরেই কি হবে? সূর্য উদয় হবে। এখানে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে লিখেও ডান। শব্দার্থগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। বুঝছো?
এখন 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 আমাকে যদি বলা হয়, বুঝছো, আমি আমাদের পাঠ্য বইতে, মানে আমার অনেস্ট রিয়াকশন, আমাকে যদি বলা হয় যে মানে আমাদের পাঠ্য বইতে এই সুচেতনা কবিতা যেটা আছে, এই সুচেতনা কবিতা মানে আপনি কোন কবিতাটা বাদ দিবেন, আমি প্রথমে সবার আগে এটা বাদ দিব, মানে সবার আগে মানে কোনো কথাবার্তা ছাড়াই আমি এই কবিতাটা বাদ দিব, মানে কোনো কথাবার্তা ছাড়া বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব তো বুঝতে পারতেছো তোমরা, কেন বাদ দিয়ে দিব, মানে অনেক কঠিন এটা না, মানে ধরো বিভীষণের প্রতি মেঘনাদ, এটার থেকে তার এটা বেশি কঠিন না, তবু আমি এটাকে বাদ দিব, কঠিন সেই হিসাবে বাদ দিব না, বাট আমি বাদ দিব। কেন বাদ দিবে এবার তোমরা বাকিটা বুঝে নাও। ওকে, এবার আসো তো আমরা একটু শব্দার্থগুলো দেখি, তাহলে আরো ভালো বুঝবা। তাহলে খেয়াল করে দেখো, এখানে বলছে যে সুচেতনা মানে কি, সুন্দর মহৎ চেতনা, আর দূরতম মানে অনেক দূর, দ্বীপ মানে চারদিকে পানি বেষ্টিত ভূভাগ, দারুচিনি হচ্ছে একটা দ্বীপের নাম, আর বনানী বলতে এখানে বোঝানো হচ্ছে বন, নির্জনতা মানে মানে যেখানে মানুষজন নাই এমন, রণ মানে যুদ্ধ, রূঢ় মানে কঠিন, পরিজন মানে আত্মীয় স্বজন, অসুখ মানে পীড়া মানে সুখের অভাব, আর ঋণী মানে হচ্ছে তো বুঝতে পারতেছো, ক্রমমুক্তি মানে হচ্ছে ক্রমশ স্বাধীন মানে আস্তে আস্তে স্বাধীন হবে, বলুষী মানে হচ্ছে প্রজ্ঞা সম্পূর্ণ অর্থাৎ জ্ঞানী মহামানব। এরপর বলছে সূর্যকর উজ্জ্বল মানে সূর্যের মতো উজ্জ্বল, হ্যাঁ। ক্লান্তিহীন বলতে বোঝানো হচ্ছে অক্লান্ত নাবিক মানে যে জাহাজ চালায়, ঢের মানে হচ্ছে অনেক, অন্তিম মানে শেষ, অনুভব মানে উপলব্ধি, সমুজ্জ্বল মানে প্রভা, দীপ্তিযুক্ত বিশেষ উজ্জ্বল, শাশ্বত মানে নিত্য মানে চিরস্থায়ী, ওকে, অনন্ত মানে অসীম। তো এই হচ্ছে আমাদের কবিতার শব্দার্থগুলো। কবিতার শব্দার্থগুলো জানলে কবিতাটা একটু ইজি মনে হবে আর কি। ওকে, তো এখানে এটা তোমরা হচ্ছে এগুলো পড়ে নিবা, দ্যাটস ইট, এটাই। বুঝতে পারছো? তা আমি আরেকবার একটু রিপিট করে দিই পুরো কবিতাটা, এবার তোমাদের জন্য আশা করি বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, আমি খুব আস্তে আস্তে কবিতাটা আরেকবার রিপিট করে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা পারবা। এই কবিতাটা থেকে এমসিকিউ মানে আমাদের পরীক্ষাতে এখন পর্যন্ত মনে হয় যে একটা সিকিউ মনে হয় আসে নাই কোনো বোর্ডে, আমি যদি ভুল না করি, আসতেও পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত সিকিউ আসে নাই, দু একটা টুকটাক এমসিকিউ আসছে, তো ওরকম আসে না। মানে এই কবিতাটা, তারপর হচ্ছে তোমাদের 25 ব্যাচে, 25 ব্যাচ তো এখনো ফুল সিলেবাসে পরীক্ষাই হয় নাই, আসবে কিভাবে, ভালো কথা, আসে নাই আর কি, আর এমনিতেও আসবে না, কলেজেও দেখবে যে এগুলো দেয় না। তো এইবার আসা আমরা একটু দেখি, আমি তোমাদেরকে একটু পুরোটা একটু রিপিট করে দিই, যদি তোমরা অনুমতি দাও, তাহলে আমি পুরো প্যারাটা পড়ে আবার আরেকবার একটু রিপিট করে দিই, তাহলে হয়তো আরো সহজ মনে হবে আর কি। আমি কি আরেকবার রিপিট করে দিব যদি তোমরা অনুমতি দাও তাহলে? ওকে, হ্যাঁ, তাহলে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি নাকি? ওকে, অনুমতি পাইলাম। ওকে, তো এখানে বলছে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, অর্থাৎ সুচেতনাকে, অর্থাৎ মানুষের যে সুন্দর চেতনা, ঠিক আছে, এটাকে কবি একটা সুন্দর চেতনাকে একটা দূরের দ্বীপের সাথে তুলনা করেছেন, যেখানে বিকেল যখন হবে তখন নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানী, অর্থাৎ যখন বিকেল হবে তখন নক্ষত্রের কাছে দারুচিনি, অর্থাৎ দারুচিনি হচ্ছে একটা দ্বীপের নাম, এবং বনানী মানে বোঝানো হচ্ছে বন, এই বনের ফাঁকে নির্জনতা আছে, এবং সেইখানে নক্ষত্রের কাছে, সেইখানে বিকেল যখন হবে তখন বনের কাছে কিংবা দ্বীপের কাছে কি থাকবে, একটা নির্জনতা থাকবে, একটা নির্জনতা বিরাজ করবে, ঠান্ডা কলহর মুক্ত, ওকে, সেটা কি করবে, বিরাজ করবে। এরপর বলছে এই পৃথিবীতে, অর্থাৎ এই পৃথিবীতে রণ রক্ত সফলতা সত্য, অর্থাৎ এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, মানুষ যত রক্ত দিয়েছে, মানুষ যত সফলতা অর্জন করেছে, যত সত্য মানুষ কি করেছে, অর্জন করেছে, তবুও এই সব কিছুই শেষ সত্য নয়, যা কিছু সত্য তারপরেও আরো কিছু সত্য রয়ে যায়। আজকে অনেক রুদ্র ঘুরে প্রাণ, অর্থাৎ আজকে অনেক কি মানুষের কঠিন, রুদ্র মানে কি রৌদ্র, হ্যাঁ, উত্তাপ, ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষ মানুষের ভালোবাসা দিতে গিয়ে তবুও দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, অর্থাৎ আমরা ভালোবাসা দিতে গিয়ে দেখেছি যে আমারই হাতে হয়তোবা আরেকজন কি হয়ে যাচ্ছে, তার প্রাণ বিনাশ হয়ে যাচ্ছে, সে হতে পারে আমার ভাই বোন পরিজন, অর্থাৎ আত্মীয় স্বজনও সেও হতে পারে। পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে, অর্থাৎ পৃথিবীতে যখন এই এত সমস্যা, এত যুদ্ধ, রক্ত, এটাকে বলেছে অসুখ, এত কিছু থাকার পরে মানুষ এখন ঋণী পৃথিবীর কাছে, অর্থাৎ পৃথিবীতে এত কিছু ধ্বংসলীলা, এত কিছু হয়েছে, তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী, অর্থাৎ পৃথিবী যত ধ্বংস, যত কিছু রয়েছে সব পৃথিবীতে হয়েছে, তবুও মানুষ পৃথিবীর কাছেই ঋণী। সুচেতনা এই পথে আলো জেলে এই পথে ক্রমমুক্তি হবে, অর্থাৎ মানুষের যে সুন্দর চেতনা, এইটা মানুষ কি করে, আলো জেলে, অর্থাৎ পথ দেখানো অর্থে ক্রমমুক্তি পাবে, অর্থাৎ ক্রমশ মানুষ এই সুন্দর চেতনা নিয়ে কি হবে,
মানুষ স্বাধীন হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, অর্থাৎ এই যে মানুষ স্বাধীন হবে এটা অনেক শতাব্দীর বহু পূর্ব মনীষী যারা রয়েছে, যারা মনীষী রয়েছে, যারা মহামানব রয়েছে তাদের কাজ। এই বাতাস কি পরম সূর্য কর উজ্জ্বল, অর্থাৎ এই বাতাসটা হচ্ছে কি অনেক সূর্যের কর উজ্জ্বল, অর্থাৎ বাতাসটাকে কবি বলেছে সূর্যের ন্যায় উজ্জ্বল। প্রায় ততদূর ভালো, হ্যাঁ, মানব সমাজ, অর্থাৎ যতদূর পর্যন্ত সূর্যের আলো চলবে ততদূর পর্যন্ত এই সুন্দর মানব সমাজ আমাদের মতো, অর্থাৎ আমরা যারা রয়েছে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে পড়ে দিব। হ্যাঁ, তো এখানে সেই জিনিসটা বলছে আজ নয় ঢের অন্তিম প্রভাতে, অর্থাৎ কোন এক অন্তিম প্রভাতে, ঠিক আছে, কোন এক অন্তিম প্রভাতে সেটা হবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে না আসতাম তাহলে ভালো হতো, বাট এসে একটা গভীর অনুভব আমাদের মধ্যে হয়েছে। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে, অর্থাৎ একটা সুন্দর ভোর যেখানে শিশির পড়বে, দেখেছি যা হলো হবে মানুষ, যা হবার নয় শাশ্বত, অর্থাৎ যেটা চিরস্থায়ী। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, অর্থাৎ শাশ্বত রাত্রির পরেই কি হবে, সূর্য উদয় হবে, সেই জিনিসটা এখানে বলেছে। বাকিটা তোমরা একটু ভালো করে পড়লেই পারবা। হোপফুলি কবিতাটা মোটামুটি এখন অনেকটাই বুঝতে পারছো, বাকিটা তোমরা যখন প্র্যাকটিস করবা তখন পারবা, বুঝছো? তো আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দাও। হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে এবং দুটো ছোট ছোট কবিতা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের যে বাকি যে অংশগুলো রয়েছে, আমাদের বেশ কয়েকটা গদ্য বাকি রয়েছে, সাহিত্যের খেলা, জীবন বৃক্ষ, তাই না? তারপর হচ্ছে প্রত্যাবর্তন, কি জানি একটা নতুন একটা কবিতা আছে, লজ্জা, ওগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে পড়বো। তো তোমাদের আসলে ক্লাস যা দেওয়ার কথা ছিল তোমরা বুঝতেই পারতেছো, তার থেকে তোমরা সবকিছু অনেক বেশি পাচ্ছ। ক্লাস, এক্সাম, সবকিছু, যতগুলো এক্সাম দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি এক্সাম দিতে পারতেছো, যতগুলো ক্লাস হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ক্লাস তোমাদের হচ্ছে। ওকে, ক্লাসটা পুরোটা করো নাই, করলে বুঝতে পারবে, আর রিপিট করার কোনো কিছু নাই, ঠিক আছে? তো একটু ভালো করে পড়ো, ঠিক আছে? একটু নোট করো জিনিসগুলো, নোট করে ভালো করে পড়ো। সবাই ভালো থাকবে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।